তুমি হলে ছায়া, আমি তার কায়া, তুমি তো প্রেমিক নাও, তুমি অবিচ্ছেদ্য মায়া। দর্শক শুধু প্রেমই চাই, তো প্রেমই লিখবো। অন্যের দ্বারে যে চাকরি বাকরি করবো এই ইচ্ছা আমার কখনোই ছিল না। তো আমার চিন্তা ছিল যে আমার কবিতাগুলোকে আমি এস্টাবলিশ করব। মানে যখন আমি প্রথম আমার বই বের করি 18 সালে, তখন আমি হচ্ছে ইন্টারে কলেজে পড়ি কি কলেজে উঠে, তো আমার হচ্ছে জেলায় আমি খুবই হাইলাইটেড ছিলাম আর কি। কিছু মেয়েরা ওপেনলি থ্রেড দিচ্ছে, হ্যাঁ, যারা কিছুই না, আন্দোলন কিছুই না, কিন্তু তারপরও সবাই সমন্বয়ক। তখন ভাবে ব্যক্তির পরিবর্তন করে দেশের মনে হয় উন্নয়ন সম্ভব না, করতে হবে মানুষের বিবেকের পরিবর্তন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিক্রেট টক উইথ রিদিতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি আবারও আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি এবং আজকে আমার সাথে উপস্থিত হয়েছে জ্যাকলিন কাব্য। তুমি কি রাইটার মডেল বোথ একসাথে? জি, লেখালেখি করছি, ইদানিং মডেলিং শুরু করেছি, অভিনয়েরও চেষ্টা করছি। অভিনয়ের চেষ্টা করছো। জ্যাকলিন কাব্য নামটা কি মানে তোমার নিজের দেয়া নাকি এটা হচ্ছে লাইক? আমার পুরো নাম হচ্ছে জ্যাকলিন সামস কাব্য। আচ্ছা। আমার বাবা ইংলিশ টিচার, তো আমার নাম জ্যাকলিন রেখেছে, আমার বোনের নাম রেখেছেন জেনিফার। আমার বাবা মা খুবই, মানে আমি যেটা ফিল করি যে তারা খুবই সংস্কৃতিবান মানুষ। মানে আমার বাসা হচ্ছে উত্তরাঞ্চল, রংপুর। ওই সময়ে ওখানে দেখা যাচ্ছে যে যারাই মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেছে, তো নাম খোদেজা, আয়েশা, মানে আরবি নামের বাহিরে ইংলিশ নাম রাখবে আমার বাবা। তো তারপরে আমি থাকে না যে আমার বাবা খুব সংস্কৃতিবান মানুষ মনে করি। সো ওইখানে বড় হয়েছো? হ্যাঁ, বড় হয়েছি ওখানে। আমি ক্যান্টনমেন্টে পড়াশোনা করতাম, আর ঢাকায় আসছি আমি 2020 সালে। 2000 একা? একাই আসছি। আচ্ছা, তো ওইখানকার পরিবেশ কেমন ছিল যেখানে তোমার বাসা ছিল? মানে তোমরা তাহলে মিডল ক্লাস ফ্যামিলি? হ্যাঁ জি, আমি একদমই গ্রামের মেয়ে বলতে। আমার বাসা হচ্ছে লালমনিরহাট, তো মফস্বল শহর আর কি। আমার বেড়ে ওঠা ওখানেই পড়াশোনা করেছি ক্যান পাবলিক থেকে। সো ওই সময় যে তুমি লেখালেখি করতা, সো ওখানে টিভি বা মানে এভরিথিং আমাদের ঢাকা শহরের মতো ছিল না? মানে তাহলে কি কিভাবে করতাম? হ্যাঁ, মানে আমি মফস্বল থেকে, গ্রাম থেকে লেখালেখি করাটা অনেক কঠিন। মানে যখন আমি প্রথম আমার বই বের করি 18 সালে, তখন আমি হচ্ছে ইন্টারে কলেজে পড়ি কি কলেজে উঠে। পাবলিশ করার ব্যাপার এগুলা কিভাবে এটা করছিলাম? হচ্ছে যখন আমি হচ্ছে গ্রাম থেকে চিন্তা করলাম যে লেখালেখি করছি, লেখালেখি তো আরো ছোট থেকেই আমি কবিতা লিখতে পছন্দ করি, ছড়া পড়তে পছন্দ করি। আর আমার বাবা হচ্ছে ইংলিশ লিটারেচারের মানুষ, ইংলিশ শিক্ষক, তো আমার বাবাও খুব সংস্কৃতিবান। কনজারভেটিভ লাগতো না যে একটা মফস্বল এরিয়াতে থাকো, এখানে অনেক কনজারভেটিভ না সবকিছু? তো কিভাবে সার্ভাইভ করতে? তো লেখালেখিটা যেহেতু আমি ছোট থেকেই খুব পছন্দ করি বা কবিতা পড়তে পছন্দ করি, তো লিখতাম আমি ছোট থেকেই। কিন্তু আমি বই বের করব, মানে আমার শহরে বই বের করা জিনিসটা খুব, যে 21শে বই মেলায় আমরা আসিনি এরকম, যে হয়তো 2-3 বছরে একবার ঘুরতে আসি। তো সেখান থেকে 21শে বই মেলায় আমার একটা বই প্রকাশ হবে, এটা আর ওই বয়সে তখন আমি হচ্ছে জাস্ট ইন্টারে উঠেছি কি কলেজে, এইরকম বয়স আর কি। ঢাকায় আসতে হয়েছিল তখন? ঢাকায় আসার আগেই আমি চিন্তা করেছি যে আমি বই বের করব। তো যখন আমি যাকেই যে বলি, যে আমার বাবাকেই যদি বলি যে বাবা আমি একটা বই প্রকাশ করতে চাই, সে আমাকে বলে কি তুই কি 21শে বই মেলায় গেছিলি, তুই জানিস যে বই মেলা কিরকম, যে তুই বই বের করতে চাচ্ছিস, তুই জানিস কিভাবে কি করে? বললাম না, তা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হতো যে আমার বই বের করার কারণটা কি, যে আমি যে কবিতাগুলো লিখতেছি এটা আমার কাছে আমার সন্তানের মতো। তো প্রতিটা বাবা মাই তো চায় যে তার সন্তান প্রতিষ্ঠিত হোক বা এস্টাবলিশ হোক। তো আমার চিন্তা ছিল যে আমার কবিতাগুলোকে আমি এস্টাবলিশ করব। এই চিন্তা থেকে যে আমি বই বের করব, আমি জানি না কিভাবে বই বের করে। বা 21শে বইমেলায় তখন আমি আসছি অনেক ছোটবেলায়, ঘুরতে আসতাম ছোটতে। বইমেলা কেমন বা কিভাবে বই বের করে, ঢাকা শহরে ওইভাবে আসা হয়নি। আসতাম বেড়াতে, খালা মামারা আছে, এই মানে আমার পড়াশোনা ওখানে, বাবা মা ওখানে, ফ্যামিলি ওখানে। তো হচ্ছে ঢাকায় তো আত্মীয় স্বজন থাকতো, বেড়াতে আসতাম। কিন্তু বইমেলায়ও গিয়েছি তখন ছোটতে আসতাম, যখন ঢাকায় খালার বাসায়, মামার বাসায়, তখন বেড়াতে যেতাম। কিন্তু 18-19 সালে যখন আমি হচ্ছে, তার আগে থেকে টুকটাক কবিতা লিখতাম, আমাদের হচ্ছে এলাকায় স্থানীয় পত্রিকাতে প্রকাশ করতো বা অনলাইন পত্রিকায়। একটা মেয়ে হয়ে যে এলাকার পত্রিকায় যে তোমার লেখা যেত, এটা নিয়ে সমস্যা হতো না যে মেয়ে মানুষের লেখা কেন যাচ্ছে? কারণ এখন যেরকম জেনারেশন অনেক ফাস্ট, কিন্তু ওই সময় তো ফাস্ট ছিল না। আবার হচ্ছে লেখালেখি এটা একটু সমালোচনা আসতো। আবার আমি চেষ্টা করতাম কিছু হচ্ছে যে আমি প্রেম জনরার বাইরেও
আমি কিছু মানবতা নিয়ে লেখালেখি করার চেষ্টা করতাম। ওখানে আমি হচ্ছে একটা সামাজিক সংগঠনের সাথে ছিলাম, তো আমরা কাজ করতাম, কিছু মেয়েদেরকে নিয়ে কাজ করতাম। গ্রামে আমরা হচ্ছে প্রথম পিরিয়ড সচেতনতামূলক একটা ক্যাম্পেইন করছি। তো তখন হচ্ছে যখন আমরা ওপেনলি একটা মাঠে ক্যাম্পেইনটা করছি, হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে প্যাড জিনিসটা বাইরে আসছে, এটা নিয়ে ওই গ্রামের কেউ আসছে না, এটা খুবই লজ্জাজনক বিষয়। তো তবে হচ্ছে আমার বাবা মা খুব সাপোর্টিভ। আমার তখন ওই প্রোগ্রামে কেউ গেস্ট হচ্ছে না যে ছি ও এইসব জিনিস নিয়ে প্রোগ্রাম করবা, এগুলোতে তো আমরা থাকবো না। তো আমার বাবা তখন বললো কি যে আমি একজন শিক্ষক, তখন আমার বাবা রানিং শিক্ষক, যে আমি তোমাদের গেস্ট হলে কি মানে তোমাদের জন্য মানে যথেষ্ট আছে? তো আমি বলছি হ্যাঁ, আমি খুবই খুশি থাকবো যে আমাদের প্রোগ্রামে তুমি একজন শিক্ষক যদি প্রধান অতিথি থাকো, আমরা এতে যথেষ্ট খুশি থাকবো। তো আমার বাবা প্রধান অতিথি হয়ে আমরা পিরিয়ড সচেতনতামূলক ক্যাম্পেইন করলাম। তো আমার হচ্ছে জেলায় আমি খুবই হাইলাইটেড ছিলাম আর কি, মানে খুবই উচ্ছন্নে গেছে, খুবই যে একরকম ধর্মীয় ফতোয়া এগুলো ছিলই। তবে আমার বাবা মা খুবই সাপোর্টিভ। সো এটাতে প্রবলেম হতো না যে উচ্ছন্নে যাও, মানে বলতেছে যে ওই যে ওনার মেয়ে তো এইরকম। আর তারপর যখন আমি একটু মানবতা নিয়ে লেখালেখি করি, বা একটু মেয়েদের অধিকার নিয়ে লেখালেখি করি, আমি কিছু হচ্ছে কবিতাও লেখালেখি করতাম, যে একটু মানবতার চর্চা করার চেষ্টা করতাম কবিতা। তো এখন আমার কবিতাগুলো তারা অপব্যাখ্যা করতে শুরু করে। ওকে, মানে কি রকম ব্যাখ্যা করতো সেটা? মানে যারা পুরুষতান্ত্রিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কি রকম, মানে ব্যাখ্যাটা কি রকম ছিল? যে লাইক এগুলা হচ্ছে আমাদের ইসলামের সাথে সম্পৃক্ততা নাই কোনো? হ্যাঁ, যে আমার একটা কবিতায় আমি লিখেছিলাম যে আমি ঈশ্বরকে দেখেছি, রাস্তায় পড়েছিল একটি শিশু, তার অভুক্ত কাতর আওয়াজে আমি ঈশ্বরকে দেখেছি। তো এটা নিয়ে তো খুব ঈশ্বরকে নিয়ে কেন লেখা হয়েছে? না, তারপর হচ্ছে মানে ঈশ্বর শব্দটা যে ও তো মুসলমান ফ্যামিলির মেয়ে, এই ধরনের একটা এরকম সমস্যা। তার আগেই হচ্ছে আমি তো সিন্ডিকেট হয়ে গেছি, যে আমি মেয়েদের নিয়ে কাজ করতেছি, পিরিয়ড সচেতনতামূলক কাজ করতেছি, বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলতেছি। তো ওই সময়টা আমার লেখালেখিটা খুব কঠিন ছিল। কি করতে তখন? তারপরে হচ্ছে এক সময় ভাবলাম যে লেখালেখি করবোই না। তারপরে আমি চিন্তা করতাম যে যা দর্শক শুধু প্রেমই চাই, তো প্রেমই লিখবো, যে এরকমই লিখবো যে তুমি হলে ছায়া, আমি তার কায়া, তুমি তো প্রেমিক নাও, তুমি অবিচ্ছেদ্য মায়া। এই 4 লাইন খুব সবাই পছন্দ করতেছে। এই 4 লাইন যখন লিখি তখন খুব পছন্দ করে, যা লিখবোই না, তো প্রেম নিয়েই লিখবো, তো প্রেম চাষ তো প্রেমই দেই। ওইখানে হচ্ছে এরকম লেখালেখি করতাম, সেগুলো আবার ওরা অনলাইন পত্রিকায় দিত, তখন নাম সহ দিত। হ্যাঁ, নাম সহ দিত। বা একরকম যাবো, তোমার একটা সুন্দর ছবি দিও, তোমার সুন্দর ছবি দিলে আমাদের অনলাইন পত্রিকাগুলো রিচ হয় বেশি। আমি মূলত অনলাইন পত্রিকাগুলোতেই বেশি লেখালেখি করতাম, বিভিন্ন ওয়েবসাইটগুলো, ওদের তো ভিউ দরকার। তো তখন প্রেম লিখি, সুন্দর ছবি দেই, তো বেশ ভালো তখন রিচ করে, মোটামুটি আমাকেও সবাই চেনে। মানে আমার জেলাতে আমি লেখালেখি করি, এই জিনিসটা সবাই গ্রহণ করে আর কি। তো তারপরে আমি বললাম যে আমি যেহেতু লেখালেখি করি, কবিতাটা আমার সন্তানের মতো, আমি চাই যে আমার লেখাগুলো এস্টাবলিশ হোক। তো এস্টাবলিশ করার জন্য আমার করতে হবে কি, একটা বই বের করতে হবে। তো এটা হচ্ছে প্রথমে আমার বাবা মা যদিও খুব সাপোর্টিভ, আমাকে সব কাজে তারা সাহায্য করেন, মানে আমার এত দূরে আসার পিছনে আমার বাবা মা অসামান্য কৃতিত্ব আর কি। এই তো কিন্তু আমার বাবা বলে যে তুই বই বের করবি, তুই বই মেলায় গেছিলি, তুই জানিস কেমন। বাট তোমরা কি ওই সময় সচ্ছল ফ্যামিলি ছিল? মানে আঙ্কেল যেহেতু টিচার, প্রাইমারি স্কুল, কলেজের টিচার, সো ওইখানে যে একটা সার্টেন অ্যামাউন্ট, ওইটা দিয়ে তোমাদের সংসার চলতো, তোমাদের পড়াশোনা। সো বই পাবলিশ করার জন্য যে অ্যামাউন্ট, ওইটা কোথা থেকে তুমি অ্যারেঞ্জ করছিলে? সেটা তো আমি প্রথমে বই বের করব, আমি এটা সিদ্ধান্ত যে আমি বই বের করব, যে করে হোক আমার কবিতা হচ্ছে আমার সন্তানের মতো। মানে বাবা মা যেমন বাচ্চা কাচ্চার জন্য যে করেই হোক ওকে আমার এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তো আমার মাথায় তখন এটা যে ওগুলো আমার বাচ্চা কাচ্চার মতো, ওগুলোকে আমার এস্টাবলিশ করতেই হবে, যেভাবে হোক বই বের করবো। আমি জানিও না বই বের করে কিভাবে। তো তারপরে আমার বাবাকে যখন বললাম, তো আমার বাবা বলে আচ্ছা এখানে তো আমাদের ওই সাহিত্য পরিষদ বা অমুক পরিষদ, অমুক তো শাখা বিভিন্ন জেলায় থাকে, ওই আপাদের সিনিয়র আপা যারা ওখানে লেখালেখি করেন। তো আমি যখন তাদের কাছে যাই, তারা আমাকে একদমই সাপোর্ট করে না, যে তুমি কেন বই বের করবা, তুমি আগে আমাদের পত্রিকায় লিখো, বা তুমি আমাদের ক্লাবে তো তুমি সদস্য না। আমি আবার তেমন কোথাও সদস্য ছিলাম না, মানে অমুক পরিষদ, অমুক সাহিত্য সংসদ, এখনো আমি নাই, আমি কোনো সংগঠনে কোনো পদপদবি নাই এখন রিসেন্ট। হ্যাঁ, মানে এখনো আমি যে ঢাকা সাহিত্য পরিষদ হোক বা যেই, কেন নাই, কেন
মানে লিংক আপ নাই তোমার, দ্যাটস ওয়াই। না, আমি পদ পদবিতে যাওয়ারই চেষ্টা করি না। ও, যাওয়ারই চেষ্টা করো না, কিন্তু তুমি যদি পদ পদবিতে না যাও তাহলে তো তোমার লিংক বাড়বে না, বা তুমি যে এত সুন্দর লেখো এটা তো কেউ জানবে না। হ্যাঁ, এরকম একটা হয়। তবে আমি মানে থাকে না যে সভা সমাবেশ পদ পদবি এগুলো খুব একটা পছন্দ করি না। 2020-এ ঢাকায় চলে আসলে আর বই বের করেছি 18 সালের দিকে। আমি চেষ্টা করলাম 19 সালে বইটা কেমন সেল ভালো ছিল? হ্যাঁ, মোটামুটি ভালো সেল হয়েছে। তারপরে যখন আমি ঢাকায় এসে বিভিন্ন প্রকাশনীর সাথে কথা বলি, তারা আমার কাছে অনেক বেশি অ্যামাউন্ট চাচ্ছে। তখন এই টাকাটা ছিল না, তখন তো যে এরকম ঢাকায় যখন চলে আসলাম, ঢাকায় আসার আগেই বই বের করার জন্য কথা বলার জন্য ঢাকায় আসলাম আর কি। তখন পার্মানেন্ট আসেনি। ওকে, মানে সো 20 সালে ঢাকায় আসছো কি ইউনিভার্সিটি কোচিং করলাম। আচ্ছা, কোচিং করে তারপর ওইখানে তখন তার আগে আমি বই বের করেছি 19 সালে। তো ঢাকায় আসার পরে মানে স্ট্রাগলটা কিরকম ছিল? কজ ঢাকা শহর তো অনেক কস্টলি, তো কি করতে তখন? এটা তো কিছুটা স্ট্রাগল ছিল, তো আমি মানিয়ে নিতে পারতাম। মানে আত্মীয় স্বজনের বাসা থাকতা নাকি নিজের হোস্টেলে থাকতা? হোস্টেলের লাইফ কিরকম ছিল? হোস্টেল লাইফ ওটা মজা ছিল, মানে মজা ছিল। হয়েছিল কি মানে ভাল লাগতো যে লাইক বাসায় একরকম হাইজিনিক একটা ব্যাপার থাকে, বাট হোস্টেলে গেলে একদম টোটালি ডিফারেন্ট। সো ওইটা কি আমি হচ্ছে প্রথম যে বাবা মা শাসনের বাইরে আসছে এই জিনিসটা ও তখন মাথায় ওইটাই ঘুরতেছিল যে শাসনের। আমার বাবা সন্ধ্যাবেলায় ফোন দিচ্ছে না যে বাসায় ফিরতে হবে, মা রাগারাগি করতেছে না। তো এটা আমি বিশাল এনজয় করতাম। হোস্টেলে ছিল ওই ফার্ম গেটে যে হোস্টেলগুলো থাকতো, সো ওখানে রাতে আসা যাওয়া বা মানে সারা দিন যাওয়া আসা ছিলই। এগুলো হোস্টেল লাইফ এনজয় করতাম, বাইরে থাকা নিয়ে আমি খুব একটা কষ্ট মনে করতাম না। বাট মানে এমন হতো না যে লাইক ছেলেরা ডিস্টার্ব করা বা পিছে লাগা বা প্রেম, এগুলো তখন একটু ছিল ওই সময় করতো ওই এলাকায়। তো আমার বন্ধু বান্ধব ছিল। আবার প্রেম করতাম না তখন? না, প্রেম করো নাই মানে ঢাকা শহরে? তো তাহলে হোস্টেলে মানে তোমার খরচ টরচ এভরিথিং তোমার বেয়ার করা লাগতো নাকি বাসা থেকে পাঠানো? বাসা থেকেও দিত, আমিও টুকটাক টিউশনি করতাম। হ্যাঁ। আচ্ছা, টিউশনি কিভাবে করতাম? আমার বই সেল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, নিজেরটা নিজেই করতাম তখন। হ্যাঁ, ওকে। বা হচ্ছে যে অন্য কোনো সিনিয়র ভাই আমার কাছে বই সম্পাদনা করে নিচ্ছে, সেখান থেকে আমি একটা বিগ অ্যামাউন্ট পাচ্ছি। কত মানে আমি সরি জিজ্ঞেস করতেছি, কত বই মানে সেল হলে কত টাকা আসতো তোমার কাছে ওই সময় যখন মানে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল? রয়্যালিটি হচ্ছে তখন, তারপরেও মোটামুটি দিত যে এক একটা করে বই 10-12 হাজার টাকার মতো আসতো। 10,000-20,000। এন্ড একটা টিউশনি করে কত আসতো অ্যামাউন্ট? টিউশনি করে আমার সারা মাসে, তখন তো হচ্ছে আমি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, মানে আমি নিজেই স্টুডেন্ট। তো সারা মাসে বয়সী বাচ্চা পড়তাম, মানে একদম মাইনর। সো ওরা কি পাইতো? থাকি হোস্টেলেরই হচ্ছে মালিকের বাচ্চা, হোস্টেলের এরকম। সো ওরা ঠিক মতন পে করতো? ও খুব কম, 2-2.5 হাজার টাকা। 2-2.5 হাজার তো অনেক, এরকম দিতে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আমি কোনো একটা পত্রিকায় আমার লেখা যদি দিচ্ছি, সে আমাকে 5,000 টাকা দিচ্ছে। মানে এখানে আমার ইনকামটা হচ্ছে বেশি। এই আর কি। তারপরে করে বা এই করে বই সেল হয়ে আমার যে ইনকামটা হচ্ছে ওটা আমার বেশি, এরকম। তো আমি খুব একটা টিউশনি করব এই চিন্তা আমার ছিল না। বই প্রকাশনীতে গেলে কি কখনো, যেহেতু তুমি সিঙ্গেল ইয়াং একটা মেয়ে, তো অফার আসতো না কোনো কখনো, বা কেউ বলতো না সব প্রেম করো তাহলে তো তোমাকে আমি এইখান থেকে ওখানে উঠাই দিব তোমাকে? এরকম তো সবসময়, সেটা এখনো এরকম। ওইটা তখন সার্ভাইভ, বিকজ তখন মাত্র ঢাকায় আসছো ফার্স্ট টাইম। সো কিভাবে সার্ভাইভ করতে? রাজি হয়ে কখনো এরকম হয়েছে যে না চাপে পড়ে মনে হচ্ছে রাজি হয়ে যাই? না, সেটা হয়নি। মানে সেটা তো এখনো আমাকে বলে, মানে আমি টুকটাক একটু মডেলিং করছি, টুকটাক একটু প্রমোশনাল কাজ করছি, এরকম অফার বলে যে তোমাকে আমি রাতারাতি নায়িকা বানাই দিচ্ছি। বাট প্রকাশনীতে কি হয়? বিকজ এটা একদমই মানুষের জন্য একদম নতুন একটা জিনিস। প্রকাশনীতে হচ্ছে কি নতুন লেখকদের বই বের করতে গেলে প্রথমে তারা টাকা চাই, যে ছাপানোর খরচটা অন্তত মানে কত খরচ সেটা? 5,000-6,000? না, প্রায় 20-30। এখন তো কাগজের দাম বেশি। তো তুমি 19 সালে কিভাবে এটা সার্ভাইভ করছিলে? 20-30 হাজার? ওটা আমাকে হচ্ছে হেল্প করছিল যে আমি যে অর্গানাইজেশনের হয়ে কাজ করতাম, জেলা প্রতিনিধি হয়ে। যখন আমি বইটা বের করতে পারছি না, তখন আমাদের চেয়ারম্যান স্যার, উনি আমেরিকায় থাকেন। মানে উনি হচ্ছে আমাদের সারা বাংলাদেশে 17টা জেলায় আমাদের শাখা ছিল, পজিটিভ জেনারেশন অফ সোসাইটি নামে, পিজিএস সংক্ষেপে বলি। আমাদের হচ্ছে সারা বাংলাদেশে তখন 17-18টা জেলায় শাখা ছিল। তো আমার জেলায় আমি জেলা প্রতিনিধি হয়ে কাজ করতাম। তো উনি চেয়ারম্যান স্যার, উনি আমাকে বলে যে তোমার খুবই ইচ্ছা বইটা বের করা, সেটা আমি জানি, বা তোমার ফ্যামিলি সাপোর্ট করছে না, বা আমার জেলা থেকে কোনো রকম সাপোর্ট করছে না। মানে আমার জেলায় যারা সিনিয়র আছে লেখালেখি করে, মানে প্রতিটা জেলায় তো হচ্ছে থাকে না যে অমুক সিনিয়র কবি, অমুক সিনিয়র লেখক, তো তারা আমাকে হেল্প করছে না।
তাদের কথা যে তুমি আমার জেলায় লেখালেখি করবে, আমাদের পত্রিকায় লিখবে, তুমি 21শে বইমেলায় কেন লিখতে চাও? তুমি তো গ্রামের মেয়ে, তোমার বই ঢাকা শহরে কে কিনবে? মানে তুমি গ্রামের মেয়ে, তুমি এখানে লেখালেখি করো, এখানে পত্রিকায় লিখো। আর তখন ওখানে পত্রিকায় আমার লেখা টেখা বেশ চলে, যেহেতু আমি একটু বিতর্কিত ছিলাম, তো ওখানে আমার লেখা চলে। তারপরে ওই চেয়ারম্যান স্যার আমাকে হেল্প করে বেশ একটা অ্যামাউন্ট 20 না 25,000 এরকম ওনারাই দিয়েছিল। হ্যাঁ, ওনারা হেল্প করেছেন। আমার প্রথম বই করেছিলেন মূর্ধন্য প্রকাশনী। আচ্ছা, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে সে হচ্ছে আমার কাছে যখন দেখলো যে আমি এরকম ঢাকায় এসে ফিরে যাচ্ছি বা কেউ সাপোর্ট করছে না, আমি বই বিক্রির মানে বই ছাপানোর ব্যাপারে খুবই আগ্রহী, তখন সে আমাকে বলল যে আমি হচ্ছে এই বইটাই যদি অন্য কারো কাছে নিতাম তাহলে আমার অনেক লাভ রাখতাম। তো আমি তোমার কাছে যে তুমি হচ্ছে শুধু আমার ছাপাইতে যে খরচটা হবে, বাইন্ডিংয়ে যে খরচটা হচ্ছে, আমি তোমার কাছে এই খরচগুলো রাখার পরে আমি তোমার বইটা আমার স্টলে রাখবো, মানে বইমেলায় রাখবো, তারপর ওখান থেকে কমিশন। হ্যাঁ, কমিশন। তো উনি আমাকে অনেক হেল্প করেছিলেন। তো এই যে প্রকাশনীতে জাস্ট যখন হচ্ছে ইন করলে রাইটিং এ, তখন কি লবিং থাকতো যে লাইক তোমাকে লাগবে মানে প্রেম করো আমার সাথে, তাহলে তুমি এটা তো হচ্ছে মূর্ধন্য যে প্রকাশনী ছিল, সঞ্জয় দাদা প্রকাশক, উনি তো একরকম আমাকে হেল্প করছেন যে তুমি আমাকে ছাপানোর খরচটা শুধু দাও, আমি তোমার বইটা বের করতেছি। কিন্তু তার আগে আমি যখন বিভিন্ন প্রকাশনীতে যাই, তখন যে একরকম প্রথম কথা কি, তুমি তো গ্রামের মেয়ে, তোমার বই ঢাকা শহরে বের চলবে না, তুমি গ্রামে থাকো। কি করতে হবে তখন? এরকম যে আচ্ছা ঠিক আছে আসো, দেখা করো। ভাইয়া দেখা করে কি গেছো কখন এরকম যে দেখা করার পরে কোনো আনসার্টেন হইছে এরকম, মানে জাস্ট মানে অফার দিচ্ছে যে লাইক, মানে তারা তো হচ্ছে একরকম অফার ছিল কি যে আসো দেখা করো, আগে কথা বলি, পরিচয় হই। তো একরকম যে ভাইয়া আমি তো পরিচয় ফোনেই কথা বলতেছি, যে আপনি আমার সাথে কথা ফাইনাল করেন তারপরে আমরা কথা বলতে যাচ্ছি, এরকম আমি এড়াই যাইতাম। এরকম থাকে প্রকাশকরা, বেশ যারা বড় বড় প্রকাশনী আছে বা তারা একরকম যে আচ্ছা আগে আসো কথা বলি, পরিচয় হই। এখন তোমার কয়টা বই? 3টা বই বের করতে। 3টা বের করতে একদম ক্লিন চিটে, কোনো রকম মানে না, প্রথম বইটা টাকা দিয়ে বের করার পর সেকেন্ড দুইটা যে সেল হচ্ছে, তারপর থেকে তো আমাকে ইনভেস্ট করতে হয়। আর সেকেন্ড গুলো তারপরে পরের বইটা করছে আমার পূর্বা প্রকাশনী, ওরাই আবার করেছেন। ওরাই তো টাকা দেওয়া লাগছে ওদেরকে এক্সট্রা? না, ওনারা করার পরে আমাকে রয়্যালিটি যেটা হয়েছে, যেটা হ্যাঁ প্রতি বইমেলায় যেরকম সেল হয়, এবার যেরকম একটু ঝামেলা ছিল বইমেলায়, খুব একটা মানুষ নাই, বই সেল কম, এর আগের বার খুব জমজমাট ছিল। আচ্ছা, তোমার তাইলে ঢাকায় আসার পরে স্ট্রাগলটা কিরকম ছিল? এইটা তো গেলে একটা স্ট্রাগল, এরপরে ইউনিভার্সিটিতে ঢুকলাম, ইডেনও পরীক্ষা দিছিলা হোম কমিশন নাকি শুধু হোম কমিশন? আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকার বাইরে যাব না। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি, ইডেন এর মধ্যে তো 3টাতে চান্স পাইছিলা নাকি শুধু হচ্ছে? না, 7 কলেজেও আসছিল, কিন্তু 7 কলেজে আমার সাবজেক্ট পছন্দ হয়েছিল না। আচ্ছা, তারপরে আমি হোম ইকোনমিক্স, ইডেনেও পছন্দ হয় নাই, তারপর এখানে। আচ্ছা, ইউনিভার্সিটির প্রথম, যেহেতু আমিও ইডেনে ছিলাম, সো আই নো ভেরি ওয়েল, তুমি একটা স্বপ্ন নিয়ে যাওয়ার পরে কি ফিলটা করছিলা, যে ভুল হয়ে গেছে নাকি লাইক সারভাইভ করতে হবে এখন? হাউ কাম? বিকজ গত 15 বছরে অনেক কিছু হয়েছে হলে, মানে আপনারা যখন পড়েছেন তখন একরকম, আর আমার সময় ওই তৎকালীন সরকারি ছিল, সো আই নো। এবং আমি ইডেন থেকে পরে চলে আসছিলাম, দ্যাটস বিকজ অফ আমি সারভাইভ করতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই এসে আমি লালমাটিয়া চলে আসছিলাম, বিকজ আমি পলিটিক্যাল এসে জড়াবো না। কোপ আপ মানে জোর করে ধরে নিয়ে যাওয়ার একটা মানসিকতা ছিল, যে মিটিং মিছিল করতেই হবে, যেহেতু আমি ঢাকা শহরের মেয়ে, আমাদের সাথে ওইটা হতো না, আমাদের সাথে ওই জিনিসটা ওরা মানে ম্যানেজ করতে পারতো না, বিকজ বাবা কিছু হইলে আমি আমার বাবাকে ফোন দিলে এক দৌড়ে চলে আসে। কিন্তু একটা মফস্বল থেকে মেয়ে যখন আসে, খুব থাকছে না, তখন তোমাকে টান দিলেও কেউ কিছু বলতে পারবে না। সো প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ইডেন আর হোম ইকোনমিক্স কেমন, মানে দুইটা ডিফারেন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্ট কেমন? না, ইডেন আর হোম ইকোনমিক্স কাছাকাছি, সবাই বলে যে কাছাকাছি হলেও এনভায়রনমেন্ট অনেক আলাদা। হোম ইকোনমিক্সের পলিটিক্যাল অনেক স্থিতিশীলতা আছে। আচ্ছা, মানে ইডেনের নামে বদনাম হয়ে গেলে আমার ঝামেলা করবে, ঝামেলার দরকার নেই, কিন্তু ইডেনের চেয়ে আমাদের পলিটিক্যাল স্থিতিশীলতা অনেক ভালো। হ্যাঁ, প্রথম দিনে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি তো হচ্ছে হলে সিট চাচ্ছিলাম, যে হলে থাকতে চাই আমি। সিটটা কেন পাওয়া যায় না?
সিটটা হচ্ছে পলিটিক্যালি সিট চাচ্ছিলাম যেহেতু, তো পলিটিক্যালি প্রোগ্রাম করতে হবে বা পলিটিক্যালি ইনভলভ, মানে এইটা কি লাইক একদম বাধ্যতামূলক যে তোমার পলিটিক্যাল প্রোগ্রাম করলেই তুমি হলো সিট পাবা? সো যারা পলিটিক্যাল ওদের কথা শুনবে শুধু তারাই সিট পাবে, আদারওয়াইজ কেউ পাবে এই ধরনের কিছু। তো তুমি তখন কি করছিলে, মানে তোমার প্রেসারটা কেমন লাগতেছিল, মানে কতটা প্রেসার কাজ করতেছিল? প্রেসার হলেও যে আমার কথা যে আমাকে ঢাকায় থাকতেই হবে, বাট ওইটা তোমার কখন মনে হচ্ছিল যে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে ভাই আমাকে এখন পলিটিক্স করতে হবে, নাহলে আমার সিট লাগবে, এরকম কিছু? এরকম তো একটু অনুভূতি ছিলই। মানে কেমন ফিল হচ্ছিল তখন, প্রথম দিন থেকে কি এটা হচ্ছিল? মানে তুমি সিট নিতে হবে, সেক্ষেত্রে আমাকে তো পলিটিক্যালি ইনভলভ হতেই হবে, এরকম একটা চাপ ছিল। এটা কি সবার মধ্যেই ছিল যে সবাই? হ্যাঁ, আচ্ছা, সিট পাইতে হলে তোমাকে থাকতে হবে এরকম। আচ্ছা, তখন আমার সিট দরকার ছিল, যে আমি তখন ঢাকায় আসার পরে তো অনেক খরচ বেড়ে গেছে স্বাভাবিকভাবেই, আর বাসার থেকেও নিতে পারতেছো না, একরকম ছিলই। সেটাই, আমার ফ্যামিলি সাপোর্ট করেছে, কিন্তু তারপরও থাকে না যে তখন আমি অলরেডি একটু হচ্ছে যে চাচ্ছিলাম যে নিজের মতন চলে। হ্যাঁ, স্বাবলম্বী ফার্মগেট থেকে ওই ইউনিভার্সিটি অনেক দূর হয়ে যাচ্ছিল। হ্যাঁ সেটাই। তার আগে তো আমি মোটামুটি বই বের করে ফেলছি, আমাকে সবাই একটা মোটামুটি পরিচিতি আসছে, বা আমিও তখন একটু চাচ্ছি যে নিজের মতো করে কাজ করি। মানে আমার ঢাকায় থাকার উদ্দেশ্য যে আমি যদি শুধু পড়াশোনাই করতে চাইতাম, তাহলে আমি রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি তখন সার্ভাইভ করার জন্য তোমার কাছে তখন মনে হয়েছে যে ওকে ফাইন, কথা ওদের মেনে নেই, যে আমাকে ঢাকায় থাকতে হবে, কারণ আমি শুধু পড়াশোনা করব, অন্যের দ্বারে যে চাকরি বাকরি করব, এই ইচ্ছা আমার কখনোই ছিল না। আচ্ছা, সো তখন তোমার প্রেশারাইজ ছিল। টিউশনির দিকেও আমার ফোকাস কম ছিল, মানে আমি টিউশনি করাচ্ছি, আমি কষ্ট করে না খেয়ে থেকে 2টা কবিতা লিখি, আমার 2টা কবিতা সেল হলে হয় টাকা আসবে, আর না হলে আসবে না, এরকম। তো আমি টাকার জন্য কাজ করব, চাকরি করতে হবে, এরকম চিন্তা আমার কমই ছিল, যে আমি লেখালেখি করব। তো ওইভাবে তুমি মানে ওইভাবে হলো ইনভলভ হয়ে সিটটা পেলাম। হ্যাঁ, তখন আমার মাথায় আছে যে আমাকে তো হলে থাকতেই হবে, আমাকে ঢাকায় থাকতেই হবে, তো স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তখন যেটা হচ্ছে অডিয়েন্স আর ভিউয়ার্স থাকে, তাদের একটা সবসময় অ্যাজাম্পশন থাকে যে তৎকালীন সরকার আমলে হলগুলোতে অনেক টর্চার হতো, যেটা অনেক প্রমাণ হচ্ছে ছেলেদের হলে। মেয়েদের হলেও কিরকম টর্চার হতো? হয় আমাদের ওখানে মোটামুটি স্থিতিশীলতা ভালো ছিল, আমাদের কখনোই র্যাগিং করা হতো না? না, র্যাগিং হতো না, টর্চারও হতো না, সিনিয়র জুনিয়র ব্যাপারটা ছিল। মানে থাকতো না যে রাত্রেবেলা রুম থেকে ডেকে নিয়ে গেছে, এরকম অনেক হয়েছে ইডেনে। এরকম খুব একটা না, প্রোগ্রাম করতে হবে বাধ্যতামূলক। যদি কারো ইচ্ছা না হয় যে আমি চাচ্ছি না, তখন কি প্রোগ্রাম করতে হবে, যে হলে থাকতে হলে তোমাকে প্রোগ্রাম করতে হবে। বাট যদি না করতে চাই, মানে যদি বলে যে না আমি করতে চাচ্ছি না, আমার ইচ্ছা করতেছে না, তখন তাদের মনোভাবটা কেমন থাকতো? প্রোগ্রাম তো দেখা যাচ্ছে খুব, আমি পরপর 2টা-4টা প্রোগ্রাম মিস করলে আমার তো হলে সিট বাতিল করে দিচ্ছে, মানে জাস্ট বের করে দিত। হ্যাঁ, তুমি কোথায় যাবে তারা জানে না, সিট বাতিল করে দিবে, এই ধরনের। যে আমি প্রোগ্রাম 1টা-2টা যে অসুস্থ বা আমার পরীক্ষা আছে সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি টানা কন্টিনিউয়াস যেটা তুমি চাচ্ছি না বা প্রোগ্রাম করছি না একরকম, তখন একটু ঝামেলা হয়ে যেত, যে সিট থাকবে না, সিট থাকবে না, কি থ্রেট দিত? হ্যাঁ, যে তোমার সিট বাতিল হয়ে যাবে। যে রুলসই ছিল যে তুমি মানে ক্লাসের মতো, যেরকম আমি যদি ক্লাসে 1 মাসে একটা ক্লাসও না করি, তো আমি তো একদমই নন স্টুডেন্ট হয়ে যাব। তো ওরকম আমি যদি প্রোগ্রাম একদমই না করি, তো আমি তো সিট বাতিল হয়ে যাবে। 1.5 বছর তুমি সার্ভাইভ করছো এই তৎকালীন সাথে টর্চার? 1 বছরের বেশি ছিলাম। হ্যাঁ, 1 বছরের বেশি থাকার পরে যখন দেখলাম যে না, আমি টুকটাক যে আমি এটা বিয়ার করতে পারছি, এই খরচটা যে আমি হচ্ছে কয়েকজন বান্ধবী মিলে বাসা নিয়ে থাকতেছি, একা এক বাসা নিয়ে থাকি এরকম না, যে এটা আমি বিয়ার করতে পারছি বা বাইরে থাকি, তখন আমি বাইরে চলে গেলাম। দেন এরপরে তোমার ওই যে বাসা চেঞ্জ করে হল থেকে এরপরে সার্ভাইভটা কিভাবে শুরু হলো? বাসা ভাড়া, এভরিথিং, এগুলো কিভাবে স্টার্ট হলো? এটা হচ্ছে আজিমপুরে এক সমস্যা, যে আজিমপুর হচ্ছে এখন স্টুডেন্ট এলাকা হয়ে গেছে, আজিমপুর লালবাগ, আর ওখানে এখনো যে বিভিন্ন সরকারি কোয়ার্টার হয়ে গেছে, তো এখন হচ্ছে ওখানে বাসা ভাড়া অনেক বেশি। ওকে, সো কিভাবে, তারপরে তোমার হল ছাড়তে হবে, মানে হাউ টু এনি কজ ওই হল থেকে বের হতে হবে, আর থাকার আমার দরকার নেই। আমি ভাবলাম যে আমি যে ইনকাম হচ্ছে আমার, এতে আমি চলতে পারবো। তো আমি হচ্ছে তখন আজিমপুরে তো মেস যেগুলো দেখতেছি, তো মেসে অনেক, মানে একটা করে সিট, শুধু একটা ছোট্ট একটা সিট ভাড়ায় 4,000, 3,500, 4,000, খাওয়া দাওয়া কিচ্ছু না, কারেন্ট বিল কিচ্ছু না, শুধু একটা সিট, কিন্তু আনহাইজিন, একদম আনহাইজিন। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে সরকারি যে কোয়ার্টারগুলো, ওগুলোতে ওরা সিট ভাড়া দিচ্ছে,
মানে সরকারি, ওদের তো আবার আলাদা রকম দাপট যে আমরা সরকারি অফিসারের বউ, ওখানে আবার আরেকটা ঝামেলা করে। এখানে যেরকম হলে তো পলিটিক্যাল চাপ, আর হ্যাঁ, ওখানে হচ্ছে বাড়িওয়ালা আন্টির চাপ। আমি জানতে চাচ্ছি যে তোমার তো তাও সলভেন্ট, তুমি কাজ করো, কিন্তু একটা মফস্বল থেকে মেয়ে যে কিছুই করে না, সে পড়াশোনা করে হচ্ছে, ওর উপর দিয়ে কি করতো? ডিফিকাল্ট হতো, অনেক ডিফিকাল্ট। যে মেসে যখন থাকতেছি বা হোস্টেলে থাকতেছি, ওই বাড়িওয়ালা আন্টির ঝামেলা। আর হলে থাকতে গেলে আপুদের ঝামেলা আর এখানে আন্টিদের ঝামেলা। আচ্ছা, আমি পলিটিক্যালি জড়িত হতে হচ্ছে যে আমার হলে থাকতে হবে, এখন আমার বাইরে বাসা যাওয়ার জায়গা নাই, বা গ্রাম, মফস্বল থেকে আসছো। কিন্তু যখন হচ্ছে আমাদের এই যে ধরেন যে এই সরকার বদলের পরে যখন হচ্ছে মানে মব জাস্টিস টাইপের যেটা হচ্ছে, যে আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমি তো হচ্ছে যে পলিটিক্যালি কোনো নেতার সাথে আমার কোনো ফেসবুকে ছবি নাই, আমার ফেসবুকে তখন আমি ভাই শুধু কবিতা লিখি আর টুকটাক একটু ফটোশুট করি, ওইটাই তোমাকে বাঁচায় দিছে, সারপ্রাইজ করেছে। আমি টুকটাক একরকম করি। কিন্তু যখন হচ্ছে আমার কলেজের পরবর্তী যে মেয়েরা আর কি, মানে হচ্ছে এই জুলাইয়ের পরে, আগস্টের পরে আর কি, মানে 6 আগস্টের পরে, এখন হচ্ছে তারা যখন ঝামেলা করতেছে, প্রোটোকলে তারা আমার নাম লিখতেছে যে আমাকে কলেজে ঢুকতে দেওয়া যাবে না, কলেজে ঢুকতে, এটা প্রথম দিকে ছিল, একদম প্রথমের দিকে। তখন তারা হচ্ছে ওই তো সবাই রাজা, তারপর কি করছিল, একদম সবাই রাজা এরকম। তো আমি হচ্ছে প্রথমে আমার যে ক্লাসের ক্যাপ্টেন ছিল তার সাথে একটু কথা বললাম যে তোমার লেখা হয়তো বা তোমাকে বাঁচায় দিছে, যেহেতু তুমি লেখিকা। আচ্ছা, আমার ক্লাসের ক্যাপ্টেনকে যখন আমি বললাম যে আচ্ছা মানে পলিটিক্যালি তো হচ্ছে তোমরা জানোই যারা যারা হলে থাকে তারা সবাই পলিটিক্যালি একই দল করে, প্রেসার দিচ্ছে, কোনো দল ছিল না তখন, একই দল করে সবাই। তো হচ্ছে আমি তো পলিটিক্যালি সেভাবে সক্রিয় না, বা হচ্ছে আমি কখনো কোনো দলীয় রেষারেষির মধ্যে ছিলাম না, কারোর সাথেই আমার কলেজে এগুলো নিয়ে কোনো ঝামেলা ছিল না। তো এখন তোমরা, আমি কলেজে গেলে ঠ্যাং ভেঙে দেবে, স্পষ্ট মেসেজ লিখে দিছিল যে আমরা ওটা থেকে কিভাবে বেঁচে আসলাম। নাম মানে তারা হচ্ছে খুব নামধারী সমন্বয়ক, সবাই সমন্বয়ক তখন, যে কলেজে যে ওই মেয়ে তুমি চেনো না, আমি তো সমন্বয়ক, তুমি যদি কলেজে আসো তোমার ঠ্যাং ভেঙে দিব। তারপরে হাউ ইউ সারভাইভ এন্ড এটাকে পরীক্ষায় বসিনি, তারপরে আমাদের পরীক্ষা হয়েছিল ডিসেম্বর জানুয়ারির দিকে, মানে একটু স্থিতিশীল হওয়ার পর। কেমন লাগতেছিল যে ভবিষ্যৎ পুরো একটা বেসামাল হয়েছিল তখন? মানে হচ্ছে যখন ছিল যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এরকম আমার লাগছে যে যখন আমি হলে থাকতেছি যে ওই দল তোমাকে করতে হবে, বা দলে না থাকলে তুমি হলে সবকিছু পাচ্ছ না, এরকম। আবার যখন নতুন চেঞ্জ আসলো তখন আবার তোমাকে অটোমেটিক নির্যাতনও হইতে হচ্ছে, তোমাকে অটোমেটিক দলও করতে হবে, অটোমেটিক নির্যাতনও পাইতে হবে। ব্যাপারটা হলো এটাই, মানে আমরা স্বাধীনটা ঠিক কোথায় হয়েছে এই জিনিসটা জানি না। পরে তোমার রিমুভ হলো কিভাবে? এই যে ঠ্যাং ভেঙে দিব, ম্যাডাম হেল্প করেছে, মানে কিভাবে? বললাম যে তুমি এখন পরীক্ষায় বসো না। কিছু মেয়েরা ওপেনলি থ্রেট দিচ্ছে, হ্যাঁ, যারা কিছুই না, আন্দোলনও করে কিছুই না, কিন্তু তারপরও সবাই সমন্বয়ক, তখন একই পরিচয়, মানে সমন্বয়কের নাম ভাঙানো আর কি, যে আমিও সমন্বয়ক, তুমি জানো না আমি তো সমন্বয়ক, এরকম। তুমি যদি কলেজে আসো, আমি বললাম আচ্ছা কেন, আমার সাথে তো আমার ঠ্যাং ভেঙে তোমাদের কি লাভ? বলছে না, এটা আমরা সবাই ঠিক করছি, মানে হচ্ছে যে তোমার উপর যদি আমরা একটু অ্যাটাক করি দেন আমরা হাইলাইট হয়ে যাচ্ছি, এটা বলতেছে, মানে তুমি আসলে আমরা তোমাকে পিটাবো। তারপর তোমাকে কারা বাঁচালো? তো আমাকে হচ্ছে প্রথম আমি আমার কলেজের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বললাম যে ম্যাম আমার তো তাহলে পরীক্ষায় আমি বসতে পারছি না, এরকম সমস্যা, যে আমার কলেজের কিছু কিছু মেয়ে এরকম ঝামেলা করতেছে, যে তারা এখন হচ্ছে যে মানে একটু আমার সাথে ঝামেলা করতে পারলে তারা খুব হাইলাইট হচ্ছে, এরকম একটু কিছু, বা আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করতেছে, অমুক মেয়েটার দলে ছিল। আমি যখন ম্যাডামের সাথে কথা বললাম, আমার প্রিন্সিপাল ম্যামকে, যে বললাম যে ম্যাম এরকম সমস্যা, তারা হচ্ছে আমাকে অ্যাটাক করতে চাচ্ছে। তো ম্যাডাম বললো যে তোমার তো পলিটিক্যালি কোনো দ্বন্দ্ব বা রেষারেষি নাই, মানে আমি জীবনকালে কারো কোনো ক্ষতি করি নাই, বা দলীয় নাম ভাঙ্গাই আমি কারো কাছে 10 টাকাও চাঁদাবাজি করি নাই, তো আমাকে কেন অ্যাটাক করবে, তাই না? মানে গণ নির্যাতন নির্বিচারে তো মব জাস্টিস হয়ে যাচ্ছে। তো ম্যাম তখন আমাকে বললো যে আমি তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছি, তুমি এখন পরীক্ষায় বসিও না, মানে এখন হচ্ছে মেয়েরা খুব উত্তেজিত হয়ে আছে। আর তখন একটা ট্রেন্ড আসলো যে শিক্ষকদের উপর অ্যাটাক করা হচ্ছে। ওকে, ওই সময়টা আগস্টের পর তো প্রতিটা স্কুল কলেজে শিক্ষকদের অ্যাটাক করতো। ম্যাডামরা বললো যে ওরা আসলে খুবই বেয়াদব, মানে আমরা কিছু বললে আমাদের উপরই অ্যাটাক, প্রকৃত আন্দোলনকারী না এরা। হ্যাঁ, তো ওই সময় যারা প্রকৃত আন্দোলনকারী ছিল ওরা আমাকে বেশ হেল্প করেছে। তুমি কাঁপতেছো? আচ্ছা, মানে লাইক কথাগুলো বলার সময় তোমার মনে হয় ওগুলো মনে পড়তেছে? হ্যাঁ, যে আসলে থাকে না যে তখন খুব স্ট্রাগলে গেছে আসলে,
মানে একরকম যে তুমি তাহলে দেশ কি স্বাধীন করলা, যে যদি আমাকে আবার ওই মব জাস্টিসের মধ্যেই পড়তে হয়, যে জোর করে দল করো, জোর পরে যে মেয়েগুলো আন্দোলন করছে তারাই তোমাকে ওইখান থেকে মোটামুটি কিছু মেয়ে হেল্প করছে, যে ওর সাথে কেন লাগতেছো অযথা, ও তো কোনো আগেও ছিল না পিছেও ছিল না, ও তোমার সাথে চাঁদাবাজি করছে, র্যাগিং করছে। চাঁদাবাজি হইতো ওই আমলে তোমাদের ইউনিভার্সিটিতে? তোমাদের কাছ থেকেও নিত? না, আমাদের কাছ থেকে ওভাবে নিত না। চাঁদাবাজিটা হয় কি, সেটা এখনো হয়, মানে ফুটপাতে যারা বিজনেস করে, তো হচ্ছে আমার কলেজের ফুটপাতে বিজনেস করতে হলে আমার নেতাদেরকে চাঁদা দিতে হবে, ওকে, এরকম। আচ্ছা, এই জিনিসটা এখনো হচ্ছে অবশ্য, মানে চাঁদাবাজি থামে নাই, এটাই তো আসলে না, মানে এভাবে ব্যক্তির পরিবর্তন করে দেশের মনে হয় উন্নয়ন সম্ভব না, করতে হবে মানুষের বিবেকের পরিবর্তন। তাহলে আমি আগেও হলে আমাকে জোর করে প্রোগ্রামে যাওয়া হতো, এখন জোর করে আমার ঠ্যাং ভেঙে দিতে চায়, মানে একই ব্যাপারটা। আচ্ছা, সো এখন সামনে কি কোনো বই বের হচ্ছে বা কোনো নতুন বই নিয়ে চিন্তা ভাবনা করেছি, যে আমার 3টা বই কবিতার বই ছিল, তো এখন আমি একটু গল্প উপন্যাস দিকে আগানোর ইচ্ছা আছে। আচ্ছা, বই মেলায় হয়তো করবো না, একটু গ্যাপ রাখছি, কারণ এখন আমি একটু টুকটাক মডেলিং এর সময় দিচ্ছি। আমার একটা মিউজিক ভিডিও আসবে এবছরের শেষে, একটা নাটক আসার কথা। আচ্ছা, লিড কাস্টিং এ থাকবো, আমার সাথে কো আর্টিস্ট হিসেবে আসিফ হাসান সাগর ভাইয়া, তার সাথে আমি জুটি হয়ে বেশ কিছু কাজ আসছে আমার। আচ্ছা, তো আমি এবছর ভাবছি যে বইটা না করে এবছর আমার এই মিউজিক ভিডিওগুলো করে ফেলছি, নাটকটা একটু মনোযোগ দিয়ে কমপ্লিট করি, যেহেতু আমি লিড কাস্টিং এ এই প্রথম অভিনয় করছি। তো এই বছরটা একটু অভিনয় আর মডেলিং এ সময় দিব, দেওয়ার পরে আমি গল্প উপন্যাস নিয়ে চিন্তা করছি, গল্প উপন্যাস করব। থ্যাংক ইউ কাব্য, অনেক কথা, অনেক অজানা কথা আমরা শুনতে পারলাম। সো এতক্ষণ আমরা জ্যাকলিনের সাথে, মানে জ্যাকলিন কাব্যর সাথে অনেকক্ষণ কথা বললাম। সো নেক্সট এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং কোনো গেস্ট নিয়ে চলে আসবো। সো ততদিন ভালো থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই আমার শো সিক্রেট টক উইথ রিদির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।